2026 সালের বিধানসভায় পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতা আসায় প্রত্যাশিতভাবেই গো হত্যা বন্ধ নিয়ে সরকার নোটিফিকেশন জারি করেছে। এই নোটিফিকেশনে স্পষ্ট করে বলা হয়েছে 14 বছরের কম বয়সী কোনো গরু বা মহিষকে হত্যা করা যাবে না। পশ্চিমবঙ্গের এমন একটা সময়ে বিজেপি সরকার আসীন হয়েছে, ঠিক তার 22 দিনের মাথায় কোরবানি ঈদ। এই কোরবানি ঈদে আবহমান কাল ধরে পশ্চিম বাংলার মুসলিমেরা গরু এবং ছাগল কোরবানি দিয়ে আসছে। হঠাৎ করে গো হত্যা বন্ধের নির্দেশ জারি করলে মুসলিমদের ভাবাবেগে যে আঘাত লাগতে পারে তা নিয়ে বিজেপি সরকার তো বিন্দুমাত্র বিচলিত থাকবেন না, এটাই স্বাভাবিক। কারণ এই পশ্চিম বাংলায় বিজেপির ভোটের প্রধান এজেন্ডাই ছিল রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুক্ত পশ্চিম বাংলা। এখন মজার যে বিষয় হলো, এই কোরবানিতে গো হত্যা বন্ধ করতে গিয়ে পশ্চিম বাংলার সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষের মাথায় হাত। এ যেন বিনা মেঘে বজ্রপাত। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে। আমরা তো একজন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। 13ই মে রাজ্য সরকার যখন এই নোটিফিকেশন জারি করলো, তখনও রাজ্যের অধিকাংশ খাটালের গরু বিক্রি হয়নি, গরু দামাদাম চলছে। অধিকাংশ হাটগুলিতে গরু উঠতে শুরু করেছে বিপুল পরিমাণে। ঠিক সেই সময়ে এই নোটিফিকেশন জারি হবার পর মুসলিম সম্প্রদায়ের মানুষ মারাত্মকভাবে সন্ত্রস্ত। ইতিমধ্যে এই নোটিফিকেশনকে হাতিয়ার করে পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে রাতারাতি গজিয়ে উঠছে গোরক্ষক বাহিনী, হিন্দু রক্ষা মঞ্চ বাহিনী, এই নানান ধরনের বাহিনী বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মুসলিম গরু ক্রেতাদের উপরে হামলা করে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়ে ফেলেছে। স্বাভাবিকভাবেই মুসলিম সম্প্রদায়ের মানুষ গরু কোরবানি দেওয়ার থেকে পিছু পা হয়েছে, আর তাতেই পশ্চিমবাংলার অর্থনীতিতে একটা বড়সড় আঘাত। কারণ এই কোরবানি ঈদকে সামনে রেখেই পশ্চিমবাংলার অসংখ্য হিন্দু পরিবার প্রতি বছর তারা গরু পালন করতেন, আর এই কোরবানির বাজারে গরু বিক্রি করে তারা বিপুল অঙ্কের মুনাফা লাভ করতেন। তাই এই মুহূর্তে যখন প্রতিটা খাটালে গরু ভর্তি, ঈদ প্রায় চলে এলো বলে আর মাত্র 1 সপ্তাহ বাদেই কোরবানি ঈদ, কিন্তু এখনো গরু বিক্রি হয়নি অসংখ্য বাড়ির। ইতিমধ্যেই তিনজন হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আত্মহত্যা করেছেন ঋণের দায়ে। ওই আমার বড় ছেলে মারা কেন? দেনার জলে গরু তুলেছিল, দেনার জলে। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি সাথে নিয়ে ঘুরছি। কেন আমাদের মার্কেটে যা ঋণ, ভুসির দোকানে দেনা, ওষুধের দোকানে দেনা, আমরা করতে মেটাবো। গরু পুষে গরু বিক্রি করতে না পেরে যখন মাথার উপরে ঝুলছে লক্ষ লক্ষ টাকার ঋণ, এই বিষম অবস্থা তৈরি হওয়াতে পশ্চিমবাংলার রাজনীতিতে এই মুহূর্তে তুমুল শোরগোল শুরু হয়েছে। পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে চাপে ফেলতে গিয়ে এই মুহূর্তে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ রীতিমতো বেকায়দায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সরকারি এই নোটিফিকেশনের বিরুদ্ধে রীতিমতো আন্দোলনে নেমে পড়েছেন সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষজন। বিশেষ করে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মহিলারা। সোনা বন্ধক দিয়ে লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকে যদি গরু বিক্রি না হয় আমরা এগুলো পরিশোধ করবো কি করে? গরু কিনতে হবে, মদ খেয়ে কিনতে হবে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। ভারতবর্ষে বিজেপি দল গো হত্যা নিয়ে সম্পূর্ণ পরস্পর বিরোধী অবস্থান গ্রহণ করে আসছে বহুদিন ধরে। ভারতবর্ষের গো বলয়ে গো হত্যাকে কেন্দ্র করে যখন বিজেপি ক্ষমতায় এসছে, সেই সময়ে 7 সিস্টার্স ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলি যথা সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুরের মতো রাজ্যগুলোতে গো হত্যা নিষিদ্ধ নয়। অথচ গো বলয় রাজ্য এবং সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যে ক্ষমতায় এসেই বিজেপি সরকার গো হত্যা বন্ধ করেছে। নর্থ ইস্টে যখন গো হত্যা বৈধ, তখন নর্থ ইন্ডিয়াতে গো হত্যা অবৈধ। এই দ্বিমুখী নীতির চাপে পড়ে পশ্চিমবঙ্গ
বাংলার সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন হিমশিম খেয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, কোরবানি ঈদ শুধুই কি একটি উৎসব, নাকি এই উৎসবকে ঘিরে ভারতবর্ষে একটা বিপুল টাকার বাণিজ্য হয়? আর সেই বাণিজ্যের টাকার পরিমাণ শুনলে রীতিমতো আমাদেরকে ভিমরি খেয়ে যেতে হয়। ভারতবর্ষে প্রতি বছর শুধুমাত্র কোরবানি ঈদকে ঘিরে 1 ট্রিলিয়ন ইন্ডিয়ান রুপির বাণিজ্য হয়। অত্যন্ত বিস্ময়কর ব্যাপার, ভারতবর্ষে যেখানে মোটামুটি 22 কোটি মুসলমানের বাস, সেই ভারতবর্ষে শুধুমাত্র কোরবানি ঈদকে ঘিরেই 1 লক্ষ কোটি টাকার বাণিজ্য হয়। সেই বাণিজ্য হয় উৎসবকে ঘিরে জামা কাটা কেনা, পশু কেনা এবং ইত্যাদি আনুষঙ্গিক বিষয় ঘিরে। তা আমরা এই ক্ষেত্রে কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। ভারতবর্ষে বর্তমানে 5 কোটি মুসলিম পরিবার বসবাস করে। আর এই 5 কোটি মুসলিম পরিবারের মধ্যে ভারতবর্ষে 1 কোটি 80 লক্ষ পরিবার এই ঈদ উল আজহা কিংবা বকরি ঈদে পশু কুরবানি করে থাকে। আর যদি আমরা এই প্রতি পরিবার 1 কোটি 80 লক্ষ পরিবার মোটামুটি ভাবে গড়পড়তা 15,000 টাকা করে কোরবানির জন্য খরচ করে থাকে, তাহলে সেই টাকার পরিমাণ গিয়ে দাঁড়ায় 27,000 কোটি টাকা। 27,000 কোটি টাকার কেবলমাত্র প্রাণী কেনার জন্য, অর্থাৎ যে প্রাণীকে কোরবানি দেওয়া হবে, সে ছাগল, উট, দুম্বা, গরু, নানান ধরনের প্রাণী যেগুলোকে কোরবানি করা হয়, সেই প্রাণী কেনার জন্যই ভারতবর্ষে প্রতি বছর খরচ হয় 27,000 কোটি টাকা। এবার আসি আমরা পশ্চিমবাংলার কথায়। পশ্চিমবাংলায় সেই টাকার পরিমাণ কি কত? পশ্চিমবাংলায় প্রতি বছর কোরবানির প্রাণী কেনার জন্য খরচ হয় 3,861 কোটি টাকা। পশ্চিমবাংলায় এই 1 মাসের মধ্যে কোরবানি ঈদের বা ঈদ উল আজহার ঠিক 1 মাস আগে মুসলিম পরিবারগুলো এই 3,861 কোটি টাকা দিয়ে প্রাণী কিনে থাকে শুধুমাত্র কোরবানি করার উদ্দেশ্য নিয়ে। তাই স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে এই পশ্চিমবাংলায় মাত্র 20 দিনের মধ্যে বিভিন্ন পশুপালনকারী পরিবার, যাদের জীবিকা এই গরু পালন করা, ছাগল পালন করা, সেই সমস্ত পরিবার তারা 3,861 অর্থাৎ 4,000 কোটি টাকার বাণিজ্য করে থাকে এই কটা দিনের মধ্যে। তার উপরে হাতুড়ি চালিয়েছে এই পশ্চিমবাংলার নবনির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আমরা আসি অপর তথ্যে। অধিকাংশ মানুষই মনে করেন ভারতবর্ষে গরু পালনে এগিয়ে আছে উত্তরপ্রদেশ, কিন্তু সেই তথ্য সঠিক নয়। সঠিক তথ্য এই যে পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে গরু পালনে সর্বপ্রথম, অর্থাৎ 1 নম্বর জায়গায় অবস্থান করছে পশ্চিমবাংলা। পশ্চিমবাংলায় বর্তমানে 1,91 লক্ষ মতো গরু মহিষ আছে। প্রায় 2 কোটির মতো এই প্রাণী তারা কারা পালন করছেন? পশ্চিমবাংলার বর্তমানে যে 2.5 কোটি পরিবার রয়েছে, আর এই 2.5 কোটি পশ্চিমবঙ্গের পরিবারের মধ্যে 80 লক্ষ পরিবার সরাসরি কোনো না কোনো ভাবে এই পশুপালনের সঙ্গে যুক্ত। আবার যদি আমরা এটাকে ধর্মীয় বিন্যাস করি, এই 80 লক্ষ পরিবার যারা পশুপালন করেন তাদের মধ্যে সিংহভাগই হচ্ছেন হিন্দু পরিবারের মানুষজন, যাদের জীবিকা পশুপালন করা, এবং তারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের পরিবারের ভরণ পোষণ, ছেলে মেয়ের পড়াশোনা, চিকিৎসা, উৎসব পার্বণ সমস্ত কিছুর খরচ আসে এই পশু পালন করে। বিশেষ করে কোরবানির সামনে তাদের পালন করা প্রাণীকে বিক্রি করে ভালো অঙ্কের টাকা লাভ করেন এবং সেই টাকা দিয়ে সারা বছরে তাদের সংসার চলে। স্বাভাবিকভাবেই যখন এই কোরবানির গরু বিক্রি হচ্ছে না পশ্চিম বাংলায়, তখন লক্ষ লক্ষ হিন্দু পরিবারে হাহাকার, কান্না, মৃত্যু, এক ভয়াবহ চিত্র তৈরি হয়েছে। কারণ আমরা জানি যে সমস্ত পরিবার গরু পালন করছিলেন বাণিজ্যিক ভিত্তিতে, ব্যাংক থেকে সরকারিভাবে তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছিল, কামধেনু প্রকল্পে বিপুল পরিমাণে টাকা ঋণ দেওয়া হয়েছিল। সরকারি বেসরকারি নানান সংস্থা থেকে এই সমস্ত পশুপালনকারী পরিবারের মানুষজন তারা ঋণ নিয়েছিলেন গরু কিনতে, গরুর গোয়াল ঘর নির্মাণ করা, তাদেরকে প্রতিদিনে খাবার জোগানো, ওষুধ পালা, চিকিৎসা করা, নিত্যদিনের রাখাল পাখালে খরচ করা, সব মিলিয়ে একটা বড় অঙ্কের টাকা খরচ হয় এই গরুর পালনের ক্ষেত্রে। আর হঠাৎ করে গরু যদি বিক্রি বন্ধ হয়ে যায়, তাহলে ওই সমস্ত খাটালের মালিকরা ওই গরুগুলি নিয়ে কি করবেন? তারা কি 14 বছর পর্যন্ত ওই গরুগুলোকে পালন করবেন? তাহলে 14 বছর পর যদি গরু বিক্রি করতে হয়, সেই গরুর দাম তারা কি পাবেন? কারণ এমনিতেই গরুর কোনো দাম নেই। এই দিশেহারা অবস্থায় পড়েছে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ পরিবার, যার কোনো উত্তর নেই তাদের কাছে। এমনকি সরকারও সেই সমস্ত হিন্দু পরিবারকে কোনো দিশা দেখাতে পারছেন না। আপনারা অনেকেই জানেন, তবু আরো একবার
বর্তমান সরকারের যে কপটতা, হিপোক্রেসি, বিশেষ করে পশু হত্যাকে নিয়ে, সেটা আরো একবার আপনাদের দেখায়। 2025 সাল ভারতবর্ষ বিদেশে বিফ রপ্তানিতে গোটা পৃথিবীতে তৃতীয় অবস্থানে ছিল। ব্রাজিল সারা পৃথিবীতে এই বিফ রপ্তানিতে 1 নম্বর স্থানে ছিল, অস্ট্রেলিয়া 2 নম্বরে ছিল এবং ভারতবর্ষ দেখছেন ইন্ডিয়া তৃতীয় অবস্থানে ছিল। পশ্চিমবঙ্গে যখন গরু এবং মহিষ হত্যা করা সরকারিভাবে ব্যান করা হচ্ছে, সেই সময় ভারতবর্ষ বিশ্বে মাংস রপ্তানিতে 3 নম্বর অবস্থান গ্রহণ করছে। এটা কত বড় হিপোক্রেসি! এবং 1 বছরে ভারতবর্ষ 1560,000 টন মাংস বিদেশে রপ্তানি করেছে এবং বিপুল পরিমাণের মুনাফা অর্জন করেছে। এখন মজার বিষয় হলো, এই কাজটা কারা করছেন? বিদেশে মাংস রপ্তানি কারা করতে পারবেন? বড় বড় ব্যবসায়ী, যাদের বিরাট বড় পরিকাঠামো রয়েছে, উন্নত কসাইখানা রয়েছে, যেখানে মাংস কেটে উন্নতভাবে প্যাক করে বিদেশে রপ্তানি করতে পারবেন। আর সেই সমস্ত কোম্পানি বিপুল পরিমাণে টাকা রোজগার করে বিজেপি পার্টিকে বিপুল পরিমাণে চাঁদা দিতে পারবে। অতীতে রেকর্ড আছে যেখানে 250 কোটি টাকা চাঁদা দিয়েছে বিজেপি পার্টিকে এই মাংস রপ্তানিকারক কোম্পানিগুলো। কিন্তু সাধারণ গরিব হিন্দু যাদের পরিবার চলে 2-4টি গরু পালন করে, সেই সমস্ত পরিবারের মানুষজন, তারা তো আর বিজেপি দলকে চাঁদা দিতে পারবে না। স্বাভাবিকভাবেই তাদের কথা কিন্তু এই সরকার একেবারেই ভাবতে প্রস্তুত না। চলুন পরিশেষে এবার আমরা আইনের বিষয়টা একবার দেখে নিই। বর্তমান রাজ্য সরকার গো হত্যা বন্ধে যে নির্দেশিকা জারি করেছে, এটি কিন্তু বর্তমান সরকার তৈরি করেনি। 1950 সালে পশ্চিমবঙ্গ সরকারেরই গো হত্যা বন্ধের একটি আইন ছিল। 2018 সালে এসে রাজ্যশ্রী চৌধুরী বলে একজন ব্যক্তি, তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে মামলা করেন কলকাতা হাইকোর্টে। সেই মামলায় যে রায় দিয়েছিলেন বিচারক মণ্ডলী, সেই 2018 সালে সেই রায়কে বর্তমান রাজ্য সরকার নতুন করে আরো একবার সার্কুলেট করেছেন। যে নির্দেশিকায় খুব স্পষ্ট করে বলা হয়েছে, নো পারসন শ্যাল স্লটার এনি অ্যানিমাল, thereby meaning bulls, bullocks, cows, calves, male and female, buffaloes, buffalo calves and castrated buffaloes। এই আইনে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো পশ্চিমবঙ্গবাসী কোনোভাবে গরু, গরুর বাছুর, মহিষ বা মহিষের বাছুর হত্যা করতে পারবে না। যদি না, একটি শর্ত রয়েছে, একেবারে ব্যান তা নয়, যদি না সেই ব্যক্তি প্রমাণ করতে পারে যে প্রাণীকে হত্যা করতে চাইছেন সেই প্রাণীটির বয়স 14 বছরেরও অধিক, অথবা তার শরীরে বড়সড় অসুখ থাকার কারণে শারীরিকভাবে সে কাজ করতে অক্ষম। আর শুধু এখানেই যথেষ্ট না, এই মর্মে ওই ব্যক্তিকে পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা মিউনিসিপাল চেয়ারম্যানের এবং তার সঙ্গে একজন ভেটেরিনারি সার্জনের সাক্ষ্য, সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আর এই সার্টিফিকেট আনার পর ওই ব্যক্তি যদি সত্যি সত্যি পশু হত্যা করতে চায়, যে কোনো জায়গায় করতে পারবেন না, তাকে সরকারের অনুমোদন প্রাপ্ত যে কসাইখানা, সেখানে গিয়ে ওই পশু বধ করতে হবে। এই হচ্ছে নির্দেশিকা। আর এই নির্দেশিকা ঘিরেই বর্তমানে পশ্চিমবাংলায় ব্যাপক সংকট শুরু হয়েছে। সেই সংকট রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক। আমাদের সঙ্গে এতক্ষণ ধরে থাকবার জন্য সকল দর্শক মণ্ডলীকে জানাই অসংখ্য ধন্যবাদ।